হ্যালো ভিউয়ার্স, নমস্কার। আমুদুরিয়া নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি কিশোর, আজ স্টুডিওতে আমি পরিচয় করে দিই আমাদের সঙ্গে যারা আছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত কথা সাহিত্যিক বিপুল দাস, আপনাদের স্বাগত। রয়েছেন কবি মানসী কবিরাজ, রয়েছেন সমাজকর্মী এবং উনি মনস্তত্ত্বের উপরে উনি পরামর্শদাতা মৌকনা মুখোপাধ্যায়। আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের খুব সংক্ষেপে বলে দিই, আপনারা সবাই জানেন যে এই জাস্ট দুদিন আগেই মুম্বাইয়ের অভিনেত্রী কাজল এবং টুইঙ্কেল খান্না দুজনেই নিজের নিজের ক্ষেত্রে বিশেষ পরিচিত নাম, এরা একটা শো অর্গানাইজ করেন। সেই শো এর একটা ক্লিপিংস বাইরে এসছে, সেই শোটি খুব শীঘ্রই দেখানো হবে। তাতে একটা আলোচনা করতে করতে কাজলকে বলতে শোনা গেল যে প্রতিটি বিয়েরই একটা এক্সপায়ারি ডেট থাকা উচিত এবং রিনিউয়াল অপশন থাকা উচিত। তো আমরা শোনার পরে আমাদের মনে হলো যে এইটা নিয়ে আমাদের একটু আপনাদের মতো মানুষের মতামত আমাদের নেওয়া জরুরি। তো আমি প্রথমে লেডিস ফার্স্ট হিসেবে শুরু করি। মৌকনাকে আমি জিজ্ঞাসা করি, এই বিয়ের বিষয়ে যে এই মন্তব্য, এটার আপনার কি প্রতিক্রিয়া হচ্ছে আপনার শোনার পরে? এটা আদৌ মানে জাস্ট হালকা একটা কিছু মন্তব্য মনে হচ্ছে, না এর মধ্যে কোনো গভীরতা আছে, বা নাকি এর মধ্যে কোনো আগামী দিনের কোনো বিয়ে সংক্রান্ত যে ইনস্টিটিউশন তার বদলের ইঙ্গিত পাচ্ছেন? সমাজের ভাবনা পরিবর্তিত হচ্ছে, সেই পরিবর্তনের ইঙ্গিত অবশ্যই এই ধরনের আলোচনা, এই ধরনের মন্তব্য, এই ধরনের ভাবনা চিন্তা, এই ধরনের কথাবার্তার মধ্যে রিফ্লেক্টেড হচ্ছে। না, আপনার কি মনে হয় বিয়েটা একজন মানুষের জীবনে জরুরি? মানুষের জীবনে কোনটা জরুরি আর কোনটা জরুরি না সেটা তো ব্যক্তি মানুষের উপর নির্ভর করে, কারণ আমরা জানি যে এভরি ইন্ডিভিজুয়াল ইজ ইউনিক। তাহলে আমার কাছে যেটা জরুরি সেটা মানুষের কাছে জরুরি নাও হতে পারে, সেটা বিপুলদার কাছে জরুরি নাও হতে পারে। বিপুলদার, আপনি বলুন যে এই বিয়ের কি এক্সপায়ারি ডেট থাকা উচিত? মানে আপনি আপনার ব্যক্তিগত জীবন নিয়ে যদি আমরা আলোচনা করি, আপনি কখনো কি মনে হয়েছে এর একটা এক্সপায়ারি ডেট থাকলে, রিনিউয়াল অপশন থাকলে ভালো হতো? অপশন তো আছেই। আমার যখন আমার সাংসারিক জীবন, আমি ব্যক্তি মানুষ হিসেবে আমার অভিজ্ঞতার কথা বলি, বা আমার প্রতিবেশী, আমার বন্ধু বান্ধবদের কথা বলি, তাহলে এটা তো কি বলবো, এক্সপায়ারি ডেট থাকা উচিত। কিন্তু বাস্তবে হয় কি, এক্সপায়ারি ডেট না থাকলেও অনেক সময় সম্পর্কটা এমন একটা জায়গায় দাঁড়ায় যে আনঅফিশিয়ালি যেন এক্সপায়ার্ড হয়ে গেছে একটা সম্পর্ক, এবং আমরা সেই মৃত সম্পর্কটার ডেড বডিটা কাঁধে নিয়ে সারা জীবন চলতে থাকি। সেই হিসেবে বিচার করলে মনে হয় যেন অপশন তো আছে, তুমি ডিভোর্স নিয়ে নাও। তোমার যাকে ভালো লাগছে না, তুমি কিছুদিন তার সঙ্গে ঘর সংসার করলে, যৌথ জীবন যাপন করলে, তারপরে তোমাকে আর তার ভালো লাগছে না, নানা রকম মতের অমিল হচ্ছে, তুমি তোমার মতো থাকতে পছন্দ করো কিন্তু সেখানে বাধা আসছে, তোমার তো অপশন রয়েছে, তুমি তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাও। কিন্তু এখানে এই প্রশ্নটা এত সহজ সরল নয়, বিশেষ করে আমাদের ভারতে এবং আমাদের বাঙালি সমাজে, যারা এই মুহূর্তে আধা কাঁচড়া অবস্থায় আছি। না পুরো ইউরোপিয়ান স্টাইল আমরা অ্যাডাপ্ট করতে পেরেছি, না ভারতীয় যে শেকড় রয়েছে আমাদের ভেতরে, যতই আমরা অস্বীকার করি আধুনিকতা আমরা দেখাই না কেন, আমরা কিন্তু কতগুলো জিনিস, কতগুলো সংস্কার তার থেকে এখনো বিচ্ছিন্ন হতে পারিনি। সেই বোধটা আমাদের ভেতরে একদম রক্তের ভেতরে মিশে গেছে। ভারতীয় সমাজ বলে নয়, ইউরোপীয় সমাজের কথা তুমি বললে, ইউরোপীয় সমাজেও বলি, এখনো কিন্তু ইউরোপীয় সমাজেও বিয়ে করার পরে মহিলাদেরকে স্বামীর পদবি নিতে হয়। সেই জায়গা থেকে বোঝা যায় যে আলটিমেটলি পুরো জায়গাটা কোথাও একটু বেশি পেট্রিয়ার্কি বলবো না, কোথাও কম কোথাও বেশি, কিন্তু সিস্টেমটা মোটামুটি একই। ফলত আমরা বলতে পারি না যে আমি মানে স্বাধীন হয়েছি বা আমি স্বাধীন হতে চাই। এটা কখনো স্থির করে বলা যায় না, অবস্থার প্রেক্ষিতে নির্ভর করে। যে এই যে বিষয়টা আপনি বলছেন যে তার মানে যে বিয়ের একটা এক্সপায়ারি ডেট থাকা উচিত, এটা নিয়ে চিন্তা ভাবনার অবকাশ আছে কি নেই, নাকি না? অবশ্যই আছে, অবশ্যই আছে। কারণ বললামই তো যে আমার কাছে আর আমি পারছি না, তিক্ত হয়ে গেছে আমার সংসার যাত্রা।
তখন আমি কি করব? আমি কি বাকি জীবনটা আমি এই তিক্ততাকে সঙ্গে নিয়ে বাকি জীবনটা অতিবাহিত করব, না আমি আমার আরেকটা অল্টারনেটিভ রাস্তায় গিয়ে আমি বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার মতো একটা স্বচ্ছন্দ স্বাভাবিক জীবনের খোঁজ করব? তো মানুষের কি অভিজ্ঞতা, যে আপনার কি কখনো মনে হয়েছে, আপনি তো বিবাহিত জীবনে, যে আমার এক্সপায়ারি ডেট থাকলে ভালো হতো? এখানে না যখনই শুরুটা হলো সেটা হচ্ছে কাজলের একটা বক্তব্য দিয়ে। ও কাজল দুটো কথা বলেছিল, এক হচ্ছে এক্সপায়ারি ডেট আর একটা হচ্ছে রিনিউয়াল। এক্সপায়ারি ডেট হচ্ছে সম্পর্ক যদি টক্সিক হয়ে যায়, সেই টক্সিক সম্পর্কে এক্সপায়ারি ডেটটা একদম কম্পালশন হওয়া উচিত। কিন্তু এই যে বিপুলদা বা মৌকনা বললো, আমরা নিজেরাও জানি বিয়ে তো খালি দুটো মানুষের মধ্যে হয় না, আমাদের বিয়ে হয় একটা পরিবারের সঙ্গে আর একটা পরিবারে। তারপরে বিয়ের পরে আমরা দেখেছি অবধারিত ভাবে, ছোটবেলাতে কি হয়, বিয়ে করলে বাচ্চা হয়, এইভাবে আমরা শিখেছি। তো বিয়ের সঙ্গে একটা ফসল হিসেবে বাচ্চা ব্যাপারটা আসে, সন্তান। এই সময় হয় কি, যদি দেখাও যায়, ওই যতই আপনি মন্ত্র পড়ে যদি দম হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব করুন, আমার মন তোমার মন একসঙ্গে সবসময় যাওয়া খুব মুশকিল। এবং ভাগ্যিস মনটা দেখা যায় না, মন দেখা গেলে তো মানে এক্সপায়ারি ডেটের কথাই আসতো না, 1 মাস থাকা যেত কিনা সেটাই হয়েছে। তো সেই ক্ষেত্রে হয় কি, সন্তানের কথা ভেবে তারপরে যে বললাম দুটো পরিবার, দেখা যাচ্ছে স্বামী বা স্ত্রী পরস্পরের সঙ্গে সম্পর্কটা টক্সিক, কিন্তু স্বামীর বাড়ির কারোর সঙ্গে স্ত্রীর খুব ভালো রিলেশন, বা স্ত্রীর বাড়ির সঙ্গে স্বামীর খুব ভালো রিলেশন। সেই রিলেশনগুলির কি হবে, এই সমস্ত অনেকগুলি চলে আসে ক্রাইটেরিয়া। এটা না মানে একদম বাইনারি হিসাবে হ্যাঁ অথবা না এর মধ্যে রাখা যায় না। কিন্তু আরেকটা কথা আছে, রিনিউয়াল, যেটা আমি বলছি, কাজল হয়তো উনি ঠিক এটাকে বিবৃতি হিসাবে দেননি, হতে পারে, প্রশ্নও থাকতে পারে এটার মধ্যে, এটা বিবৃতি নাও হতে পারে। কিন্তু রিনিউয়াল ব্যাপারটা না কিন্তু জীবনে খুব জরুরি। রিনিউয়াল ব্যাপারটা ধরুন আমরা বলি তো জীবন একটা গাড়ির মতো, তাই তো? এবার গাড়ি চালাতে যে ড্রাইভার, তার তো একটা ড্রাইভিং লাইসেন্স থাকে, সেই ড্রাইভিং লাইসেন্স কিন্তু নির্দিষ্ট সময় পর পর রিনিউয়াল করা হয়। কেন? গাড়িটা যাতে মসৃণ ভাবে চলা হয়। তো সম্পর্কটা তো চলছে না, সেখানে একটা রিনিউয়াল বলতে কি, সেই রিনিউয়ালের ক্ষেত্রে হয় কি, দুজন হয়তো ততটা বিদ্বেষপূর্ণ জায়গায় নেই, কিছুটা দূরত্ব থাকলে ডেনসিটি বাড়বে, এটা একটা রিনিউয়াল হতে পারে। বা এই গতানুগতিক ভাবে হতে হতে, একটু আগে মৌকনার সঙ্গে আলোচনা হচ্ছিল যে পানসি হয়ে যায়, সেটাকে কি করে অ্যাট্রাকশন আনা যায়। কারণ বিয়ে তো শুধু শরীরের সঙ্গে শরীরের সেক্সুয়াল রিলেশন না, একটা মায়া, যে কোনো রিলেশন। একদম মৌকনার কথা বললেন, কি মানে বিষয়টা কি, পানসি বা এটা কি বলতে চাইছিলেন? আসলে আমি একটু এভাবেই বলি, সেটা হচ্ছে যে এই যে চুক্তিভিত্তিক হওয়া উচিত কি চুক্তিভিত্তিক হওয়া উচিত না, এটা না এক কথায় ভাবে বলে দেওয়া যায় না, কারণ এর ভেতরে অনেক ডায়ালেকটিক্স থাকে, অনেক ডায়নামিজম থাকে। সেটা হচ্ছে মানুষের মন সবসময়, মানুষ অচেনাকে খুঁজতে চায়, অজানাকে জানতে চায়, তার প্রতি একটা অ্যাট্রাকশন থাকে, এবং সেই জায়গা থেকে পলিগ্যামি ইত্যাদি ইত্যাদি এই জায়গাগুলো কিন্তু জীবজগতের মানে প্রাথমিক নিয়ম, এটা সব জায়গাতেই আছে। এবার আমরা ম্যারেজটাকে কিভাবে দেখি, তার সঙ্গে যেহেতু একটা সামাজিক ব্যালেন্স থাকে, সন্তান সন্ততির ভবিষ্যৎ থাকে, সেই জায়গা থেকে ম্যারেজ ইনস্টিটিউশনটাকে আমরা দেখি। যে মুহূর্তে আপনি বলছেন যে আমরা যেমন যে মুহূর্তে একটা সন্তান জন্মালো, একটা মনুষ্য শিশু বা যে কোনো প্রাণী শিশু বা গাছ উদ্ভিদ, বা মানে পৃথিবীর তো দুটো কম্পোনেন্ট, একটা উদ্ভিদ একটা মানুষ, মানে একটা জীবজগৎ আর উদ্ভিদ জগৎ, হ্যাঁ, এই সবারই কিন্তু লয় ক্ষয় আছে। মানে জন্ম হলো মানে এটা আপনি মেনেই নেবেন যে তার মৃত্যু অবধারিত। ঠিক সেই রকম ভাবে যখনই একটা সম্পর্ক হচ্ছে, সেই সম্পর্ক তৈরি হওয়া মানে সেই সম্পর্ক ভেঙেও যেতে পারে। আর বিয়ে যদি চুক্তি বলেন, আমরা আবেগের জায়গা থেকে বলি না, কিন্তু আপনি অ্যারেঞ্জড ম্যারেজ বা লাভ ম্যারেজ যাই বলুন, আমাদের সোসাইটিতে আমরা যেমন দেখেছি, বিয়ে শুরু হলো যখন পাটিপত্র দিয়ে শুরু হয়, যদি সামাজিক ধর্মীয় ভাবে বলেন বা রিচুয়ালস অনুযায়ী, পাটিপত্র থেকে গিয়ে ওই বউ ভাতে বলা হচ্ছে যে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। এই যে পাটিপত্র হচ্ছে বললেন, হ্যাঁ, মানে
আমাদের যদি ধর্মীয় বা এইসব রিচুয়ালস দেখেন তাহলে প্রথমে পাটিপত্র হচ্ছে এবং সেটা গিয়ে শেষ হচ্ছে মানে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছি। ঠিক সেই রকম ভাবে যখন আপনি স্পেশাল ম্যারেজ অ্যাক্ট বা যে কোনো ম্যারেজ অ্যাক্টে আপনি রেজিস্ট্রি করছেন, সেটাও তো এক ধরনের চুক্তি। এবং সম্পর্কের ক্ষেত্রে মানে সম্পর্কের ক্ষেত্রে ওইরকম ভাবে আমার সঙ্গে তোমার চুক্তি হলো যে আমি এতদিন থাকবো, এইভাবে কিন্তু সম্পর্ক প্রথম শুরু হয় না। সম্পর্ক মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক অত্যন্ত আবেগিক বিষয়। এবার আবেগের ক্ষেত্রে আমার আবেগ তোমার সঙ্গে এতদিন থাকবে, আমার আবেগ তোমার সঙ্গে এতদিন থাকবে না, এইভাবে গোদা কথায় বলা যায় না। কিন্তু মানুষের যে শারীরিক সম্পর্ক বা শারীরিক ঘনিষ্ঠতা একান্ত অবশ্য তাই, মানে সে হেটেরোসেক্সুয়াল বলি, হোমোসেক্সুয়াল বলি, স্ট্রেট বলি, যাই বলি না কেন, সেখানে দুটো মানুষ যখন অত্যন্ত অন্তরঙ্গতায় আসছে, সেখানে সে চুক্তির কথা মাথায় রেখে কি বাজারে চাল ডাল তেল নুন কেনা, তা তো না। তখন তাদের যে আবেগে থর ব্যাপার, এই যে আবেগ মন, এইগুলোর সঙ্গে তখন চুক্তি জড়িয়ে থাকে না, এই পুরো ব্যাপারটাই থাকে আবেগের ওপর। কিন্তু সেই আবেগ যখন চলে যায়, তখন সেই আবেগ চলে গেলে যে কোনো সম্পর্কই কিন্তু আস্তে আস্তে সরে যায়। সেখানে শুধু বিয়ের কথা আসছে কেন, বাবা মার সঙ্গে ছেলে মেয়ের হয় না, ভাই বোনদের মধ্যে হয় না, সম্পর্কগুলো মরে যাবে। ভাই বোনদের সঙ্গে বাবা মার সঙ্গে সম্পর্কগুলো যেহেতু উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, সেখানে মানে তাহলে লিগালি ত্যায্য করতে হয়, লিগালি ত্যায্য করলেও সেটা লিগাল অ্যাসপেক্টসে ত্যায্য হয়, কিন্তু এই ব্লাড রিলেশন বা জেনেটিক রিলেশন গুলো ত্যায্য হয় না। কিন্তু যেখানে বিয়ের ক্ষেত্রে দুটো একদম আলাদা মানুষ আসছেন, সেখানে আমরা বলি যে আলাদা হয়ে যাচ্ছে। কাজে এক্সপায়ারি তো তখন আবেগ মরে গেলে এক্সপায়ারি এমনিতেই মরে যায়, এবং তখন সবাই মানে মৃত সম্পর্ক টেনে নেওয়ার চাইতে আলাদা থেকে শান্তিতে থাকা ভালো। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে একদম চুক্তি দিয়ে বিয়ে হলো এটাও হয় না, আবার বিয়ের ক্ষেত্রে ওপেন এই জায়গাটাও থাকে যে মানে আলাদা হয়ে যাওয়ার প্রসিডিংসটাও থাকে। এইবার আমরা অনেক ক্ষেত্রে আলাদা হওয়ার কথা ভাবি না এই কারণে, কারণ সন্তান সন্ততি, তাদের মানসিক স্বাস্থ্য, তাদের সোশ্যাল স্বাস্থ্য, ভবিষ্যৎ ইত্যাদি, সেই জায়গা থেকে আমরা ভাবি না। কিন্তু আবার চুক্তির কথা যদি আপনি বলেন, তাহলে তো এইরকমও চুক্তি করতে হয় যে তোমার সঙ্গে আমি এতদিন থাকবো, বাড়ির বাজারে চাল ডাল তেল নুন যা কেনা হবে তার হাফ তোমার, তার হাফ আমার, এবং যেদিন আমরা চলে যাব সেদিন দুজনেই আমরা কেউ এই কমফর্ট জোনে থাকবো না, এই বাড়ি ছেড়ে তুমিও চলে যাবে আমিও চলে যাবো। মেয়ে যদি বিয়ের পরে ছেলের বাড়িতে 6 মাস থাকে, ছেলে তো মেয়ের বাড়িতে 6 মাস থাকে। এবং যখন আলাদা হয়ে যাচ্ছে, তখন তারা যে ঘরটায় থাকতো সেই কমফর্ট জোনের সুবিধা কেউ ভোগ করবে না। কিন্তু আমাদের সোসাইটিতে এখনো যে সোশ্যাল স্ট্রাকচার, সেটাতে কি সেটা সম্ভব? তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত মহিলাদেরকে এই মহিলাদেরকেই সব থেকে বেশি অডটা ফেস করতে হয়। সোশ্যাল স্ট্রাকচারটাতে মহিলারাই অনেক বেশি ভালনারেবল হয়ে যায়। তাহলে তো চুক্তি করতে গেলে এটাই বলতে হয় তোমার কাছে আমি কোনো অ্যালিমনি নেবো না। কিন্তু অনেক ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা যে শ্রমটা দিল, ছেলেরাও শ্রম দিচ্ছে, আস্তে আস্তে সোসাইটাল পুরো জায়গাটা চেঞ্জ হচ্ছে। কাজে এইটা এভাবে বলা যায় না যে ম্যারেজ আমরা চুক্তি করে করছি, এতদিন থাকবো তারপরে থাকবো না, ততদিনের পরে যদি আমার আবেগটা থাকে আমার রিনিউয়াল হবে, নইলে আমার রিনিউয়াল হবে না। কিন্তু তার সঙ্গে আমার অনেক প্রোজ এন্ড কনস গুলো ভাবতে হয়। কিন্তু তার মানে এই নয় যে এটা একেবারে জন্মান্তরের বন্ধন, আলাদা হয়ে যাওয়ারও অপশনটা থাকে। জন্মান্তরের বন্ধন বলে কখন এই ব্যাপারগুলো কি এখন আর এক্সিস্ট করে বিয়ের সঙ্গে? না, জন্মান্তরের বন্ধন এখন আর এক্সিস্ট করে না। কিন্তু কিছু কিছু পরিবার আছে যারা পুরনো ধ্যান ধারণায় বিশ্বাসী, তারা হয়তো ধরেই নেয় যে এটা, এবং শুধু তারাও নয়, আমার মনে হয় মানে আমাদের সমাজের প্রায় 70% লোকই ভেতরে তাদের একটা সম্ভ্রমের ভাব থাকে। এই বিয়ের মানে এই যে কনজুগাল যে জুড়ে দেওয়া হলো দুজনকে, এই সম্পর্কটাকে একটা পবিত্র বন্ধন হিসেবে টিকে রাখতে হবে, এবং তার জন্য প্রচুর দুর্বোধ্য সংস্কৃত মন্ত্র পড়া হয়, যাতে একটা সম্ভ্রম উদ্রেক হয়, যেটা একটা সাংঘাতিক ব্যাপার হচ্ছে এদের জড়ি কখনো, এবং কখনো অনেক দেখে শুনে রাজ্যটা খুঁজে 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 বিয়ে দেওয়া হয়। খবরে খবরে বিজ্ঞাপন দেখলেই তুমি দেখতে পাবে যে ঠিক অমুক চাই, তার বর্ণ, কোন গোত্র, কোন জাতি, কোন রাশি, সমস্ত মিলিয়ে দেখা হলো, রাজ্যটা হলো, এবং দেখা গেল যে 2 বছর পরে তাদের ডিভোর্স হয়ে গেছে।
তাহলে ওই রাজ্যটাকে মিলিয়ে দিয়ে দেওয়া বিষয়টা হচ্ছে কি অর্থটা হয়? বিষয়টা হচ্ছে যে ব্যারেজ যে ইনস্টিটিউশন, তার উপরে মানুষের ভরসা থাকবেই, মানে থাকবেই, মানে আমি অজর অমর অক্ষর হিসেবে থাকবে বলছি না, এখন যে পরিস্থিতি আছে তাতে সেইটা আছে, আবার ভেঙে যাওয়ার অপশনটাও আছে। মানে সেই অর্থে এটা চুক্তি, অথচ আবেগ আর চুক্তিকে, মানে একটা আবেগ হচ্ছে একটা অত্যন্ত মানসিক কোমল বৃত্তি, আর চুক্তি হচ্ছে অত্যন্ত কেজো একটা বিষয়বস্তু। এই দুটোকে কখনোই ওই রকম ভাবে আলাদাও করা যাবে না, এই দুটোকে এক বিন্দুতে মেলানো যাবে না। এবার আমরা যদি বিতর্কের খাতিরে যদি বলি যে একটা বিয়ে সত্যি একটা চুক্তি করে হওয়া উচিত, ধরা যাক, এবং একটা রিনিউয়াল অপশনও থাকা উচিত। ধরুন একটা সিদ্ধান্ত হয়ে গেল যে হ্যাঁ এখন থেকে বিয়ে চুক্তি করে হবে এবং তার একটা রিনিউয়াল অপশন থাকবে, তাহলে সেই চুক্তিতে কি কি জিনিস থাকতে হবে? কি মনে হয় যে সন্তান সন্ততি যদি হয় তাহলে তাদের সাবালক হওয়া অব্দি অপেক্ষা করতে হবে, তারপরে এক্সপায়ারি ডেট আসতে পারে, তারপরে রিনিউয়াল অপশন আসতে পারে, নাকি না সন্তান বিয়ের প্রথম 2 বছরের মধ্যে সন্তান সন্ততি নেওয়া যাবে না, তারপরে তখন রিনিউয়াল অপশন? এবার আমি একটা উল্টো প্রশ্ন করি, যে আমার বিয়েতে এরকম চুক্তি হলো যে সন্তান সন্ততি সাবালক হওয়া অব্দি আমরা একসঙ্গে থাকবো, সন্তান সন্ততি সাবালক হয়ে গেলে মেন্টাল, মানে তাদের মানসিক এবং সামাজিক শারীরিক পরিপক্কতা এলে যখন তাদের আর কোনো অসুবিধা হবে না তখন আমরা আলাদা হয়ে যাবো, অপশন থাকলো। এইবার দেখা গেল যে 1-1.5 বছরের মাথায় এত টক্সিক রিলেশন, তার প্রভাব পড়ছে সন্তানের উপরে, তখন তো আমার সন্তানের খাতিরেই বেরিয়ে আসতে হবে, সরে আসতে হবে, বেরিয়ে আসতে হবে বলছি না সম্পর্ককে, তাহলে তো সেটা আমার ব্রিচ অফ কন্ট্রাক্ট হয়ে গেল। তখন কি হবে? এই তো লস এন্ড বাইলস। এইখানে একটা কথা বলি, যেটা বললো যে আগে থেকে যদি এরকম সিস্টেম চালু হয়, চুক্তি করে বিয়ে হবে, সেটাকে এই পবিত্র সম্পর্ক, সারা জীবনের সম্পর্ক এখানে আসছেই না, চুক্তি করে ধরে নিলে হচ্ছে, সেটা তো আমার মনে হচ্ছে কোনো ল্যাবরেটরিতে গিয়ে যদি আগামী প্রজন্মের কথা ভাবি, যদিও এটা এখন ছেলেদের পক্ষে একটু মুশকিল হয়ে গেছে, এখন মেয়েরা তো অনেকেই সিঙ্গেল মাদার হচ্ছে, তো সেই জায়গাটাই দাঁড়াবে না। হ্যাঁ, আবার যদি ওই যেহেতু কথাটা এসেছিল একজন হিন্দি সিনেমার অভিনেত্রী দিয়ে, তো আমরা এরকম সিনেমায় দেখেছি বা এরকম আমরা গল্পেও পড়ি যে দাদুর জন্য বা ঠাকুমার জন্য বা বংশের সম্পত্তি হস্তান্তরের জন্য বিয়ে না হলে হবে না করে, মানে হিন্দি সিনেমাতেই দেখেছি যে চুক্তিবদ্ধ বিয়েতে তারা দুজনে পরস্পরকে ভালোবেসে ফেলেছে। আসল কথাটা হচ্ছে দুজন মানুষের ইন্টারাকশন, সেই ইন্টারাকশনটা যতদিন ভালো থাকবে ততদিন কোনো এক্সপায়ারি ডেট আসবে না। যখন ভালো থাকবে না তখন হয় এক্সপায়ারি ডেট, মানে বিপিন দা যেটা বলেছেন যে একটা অপশন আছে ডিভোর্স নিয়ে নেওয়া হবে, কিংবা ওই মৃতদেহ বরণ বয়ে নিয়ে চলে যেতে হবে। আর মাঝখানে যেটুকু থাকে যে আমরা তো, এটা তো ঠিক যে সকলের সমস্ত স্বামী স্ত্রীর মধ্যেই কিছু মনোমালিন্য, মতান্তর, মনান্তর থাকে, কিন্তু তারা একটা চরম ডিসিশন বা ডিভোর্সটা নিয়ে নেয় না। সেই ক্ষেত্রে কিন্তু রিনিউয়াল বলতে কি, যেটা আমরা ভুলে গেছি, ধরুন যদি লাভ ম্যারেজ হয়, আমাদের সম্পর্কটা পাঁচে হয়ে যাচ্ছে, আমরা যদি দুজনে খুব খোলাখুলি আলোচনা করি, এরকম অনেক সময় দেখা গেছে প্রথম যেখানে দেখা হয়েছিল সেখানে গেলে সেই যে স্মৃতিটা, সেই স্মৃতিটা ভীষণ ভালোভাবে কাজ করে রিনিউয়ালের ক্ষেত্রে, বা একটা সময় দেওয়া, ছোট ছোট সারপ্রাইজ দেওয়া, এগুলো রিনিউয়ালটা কিন্তু লাগে সম্পর্কে। সে স্বামী স্ত্রী না, মানে ওই মৌকণার কথায় যে কোনো সম্পর্কেই, মানে আমরা বলি না যে কাছে থাকে বলে খুব আই লাভ ইউ বলা, বা তোমাকে আজকে এই পোশাকে খুব সুন্দর লাগছে, এইগুলো কিন্তু একটা রিনিউয়ালের কাজ করে। একটা জিনিস যেটা আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাদের থেকে শুনতে চাইবো সবার থেকে এক এক করে, এই যে মুম্বাইয়ের সিনেমা জগতের তো আমরা জানি, কেউ 4টে বিয়ে করেছেন, কেউ 3টে, কেউ 2টো, এরকম অনেকেই করেছেন, কেউ আবার একটা বিয়ে করে রয়েছেন। ইদানিং দেখা যাচ্ছে বিয়ে নামক বিষয়টায় নিউ জেনারেশন, জেন জি যেটা বলা হয়, তাদের অনেকেই উৎসাহ হারাচ্ছে। সেই জায়গা থেকে কি এই ধরনের আলোচনা বা এই ধরনের বিতর্ক যে তৈরি হলো, সেই জায়গা থেকে এটা কি আগামী দিনের কি, মানে এটা থেকে কি মনে হচ্ছে যে বিয়ে নামক বিষয়টা থেকে কি উৎসাহ হারাতে চলেছে মানে নতুন প্রজন্ম? বিয়ে নামক বিষয়টা থেকে এই প্রজন্ম, তারা কি বলবো, একটু হয়ে গেছে, কনফিউজ তারা। এত তারা চারপাশে দেখতে পাচ্ছে, এই হিন্দি সিনেমা হোক, সিরিয়াল হোক,
প্রতিবেশীর সংসার হোক, নিজের সংসার হোক, তারা এত মানে খারাপ উদাহরণ দেখছে যে তারা বীতশ্রদ্ধ হয়ে পড়ছে, বীতস্পৃহ হয়ে পড়ছে যে এই সম্পর্কটা থেকে, তার থেকে খোলাখুলি সম্পর্ক থাকুক, আমরা কোনো বন্ধনের মধ্যে যাব না। লিভিং করলাম দীর্ঘদিন ধরে, লিভিনও তো মারাত্মক ঘটনা সব শুনছি। হ্যাঁ আসলে কি হয়েছে দেখুন, এই যে জেনারেশন, তারা তো আর আকাশ থেকে পড়েনি, আমাদের কাছ থেকে এসেছে। এখন হয়ে গেছে আমাদের সেই অণু ফ্যামিলির থেকে পরমাণু ফ্যামিলি হয়ে গেছে। ফলে বিয়ে করতে আপনি যেটা বলছেন, কেন তারা পিছিয়ে যাবে না? কারণ সে শেয়ারিংও ছোট থেকে শেখেনি, তাকে দায়িত্বও নিতে হয়নি। আমি বলছি, আমার দিদি আমার থেকে 6 বছরের বড়, কিন্তু মা যখন বলতো কোনো কিছু করছে, তুমি দেখে রাখবে বোনকে, এই দায়িত্ববোধ তো ছোট থেকে তৈরি হয়ে যায়, তা তো হয়নি। প্লাস হচ্ছে যারা একটু প্রিভিলেজড, তারা এত স্পুন ফিডিং আমরা করিয়ে দিচ্ছি, এতটা কম্পিটিশনের মধ্যে তাদেরকে ঠেলে দিচ্ছি যে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, ভালো জায়গায় দাঁড়াতে হবে। ওর যে একটা সোশ্যাল গ্যাদারিং, সেটা আমরা নিজেরাই তৈরি করছি না। তো বিয়ে তো একটা সামাজিক ব্যাপারও বটে। তো আমি তাকে সবসময় আলাদা 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 করে এগিয়ে যাওয়ার একটা করে হার্ডেল আমি তাকে বলেছি, টপকে যাও, তুমি এদিকে ওদিকে তাকিও না। তারপর হঠাৎ করে একটি অজানা ছেলে বা একটা অজানা মেয়ের সঙ্গে তার সম্পর্কটা কেমন থাকবে, সে বিষয়ে তো সে ভয় পাবে বলে মনে হয়। সোসাইটি কখনো একটা স্থাবর বস্তু না, জঙ্গম, এবং এভরি চেঞ্জ ইজ চেঞ্জেবল। এবার একদম যদি আদি গোষ্ঠীর সময় দেখেন, তখন বিয়ে ছিল না। পরবর্তীতে ওই জমির অধিকার, পিতৃত্বের অধিকার, অমুক তমুক জায়গা থেকে বিয়ে এলো, বিয়ের পরে একটা বসতি তৈরি হলো। তখন একটা সময় মহিলারা অনেক বেশি ওপেন ছিলেন, মানে ওপেন মানে অনেক বেশি তাদের মানে স্বাচ্ছন্দ্য ছিল সামাজিকভাবে। তারপরে বিভিন্ন ধরনের সামাজিক প্রক্রিয়ায় তারা অনেক ঘরে গুটিয়ে গেল। আবার তারপরে একটা সময় গিয়ে মহিলাদের এই যে সতীদাহ প্রথা বন্ধ হলো, বিধবা বিবাহ প্রথা চালু হলো, বহু বিবাহ প্রথা বন্ধ হলো, বাল্য বিবাহ, এগুলো সবই তো চেঞ্জেস। কাজে আজকে যে এই জেনারেশন ভাবছে, এটা তো চেঞ্জ তো হবেই। কারণ মানে সন্তানের কথা যদি আসে, আমরা এখনো বিবাহের ক্ষেত্রে বলি, সন্তানের ক্ষেত্রে এখনো একটা অংশ এবং মেজর অংশ বলে বংশবৃদ্ধির কথা, অর্থাৎ ডিএনএ মানে জিন এর কথা, অথবা বলে যে বুড়ো বয়সে কে দেখবে, একা হয়ে যাবে। কিন্তু সত্যি আজকালকার জেনারেশন দেখছে যে বুড়ো বয়সে বাবা মার পাশে সন্তানরা থাকতে পারে না, তাদের কেরিয়ার ইত্যাদির কারণে। কাজে এই সামাজিক যে চেঞ্জেস এর যে প্রভাবটা তো চিন্তা ভাবনার মধ্যে পড়বেই। কাজে এই ধরনের চেঞ্জেস গুলো আসবেই। এইগুলো নিয়ে আজকেই না এরকম ভাবে এত আমরা ভার্ডিক্ট দেওয়ার জায়গায় কেউ বসে নেই, একদমই নয়। যা চলছে, যা চলবে, তার থেকে এই যে বিপুলদা যেটা বললেন, আজকের জেনারেশন সত্যিই খুব কনফিউজড। আমি এরকম অনেক বাচ্চাদেরকে বলতে শুনেছি যে বিয়ে কি দরকার, পুরুষ ছেলে বাচ্চাদেরকে, বিয়ে কি দরকার বাবা, যা রোজগার করবো সব অ্যালিমনিতে চলে যাবে। তাহলে আমার কাছে অ্যালিমনিটাও আছে সোসাইটিতে, আবার এই মুক্ত চুক্তি ভঙ্গের চিন্তাও আছে। এইগুলো কোনোটাই দুটো একদম বিপরীত মেরুও না, আবার এক মেরুতে আনাও যাবে না। সমস্ত কিছুর একটা অ্যাডজাস্টমেন্ট, সমস্ত কিছুর একটা ডায়ালেকটিক্স দিয়ে এই চেঞ্জগুলো চলতে থাকবে। আচ্ছা, স্বামী-স্ত্রীর মধ্যে যে মানুষই বলছিল যে রিনিউয়াল, একজন চালক তারপর লাইসেন্স রিনিউ করতে হয়, আমার মনে হয় এই যে জীবনে ওরকম কোন যান্ত্রিক ভাবে আমরা বোধহয় জীবনকে চালাই না। এই একটি নারী এবং একটি পুরুষের মধ্যে যে কেমিস্ট্রিটা তৈরি হয় প্রাচীনকাল থেকে, এখানে শুধুমাত্র তুমি বাসন মাজবে, আমি বিছানা তুলবো, এই চুক্তিটা থাকে না। তার বেশি আরো অনেক কিছু অব্যক্ত কিছু সমীকরণ থাকে যেগুলো ভাষায় ব্যক্ত করা যায় না। সেই কেমিস্ট্রি, সেই রসায়ন দুজন পরস্পরের প্রতি আকৃষ্ট করে যদি রাখতে পারতো সারা জীবন ধরে, তাহলে আর এই আজকের আমাদের এই অনুষ্ঠান। আর রিনিউয়াল হচ্ছে সেটাই, যে কেমিস্ট্রি, ওটাই আমি বলে আরো বেশি মানে রিনিউয়াল, নতুনতর কেমিস্ট্রিটাকে আরো বেশি সজীব রাখা। এই যে সকালবেলায় দেখছি ঘুম থেকে ওঠার সময় যে আমার পার্টনার একটু কুকড়ে শুয়ে আছে, এখন একটু সকালের দিকে হিম পড়ে, ওই চাদরটাকে টেনে দিলাম, এটাই রিনিউয়াল সম্পর্কের। তাই জন্য মানে খুব বেশি কিছু দরকার হয় না। মানে এই যে একটু মানে তোমাকে তোমার মতো করে ভাবা, আমাকে আমার মতো করে ভাবা, এবং দুজন যদি দুজনকে একটু স্পেস দেয়, যেটা আমরা স্পেস দেওয়া, এই যে এখন হয়েছে না ভিডিও কল করো, কোথায় আছে, মানে
খুব তাড়াতাড়ি কমিউনিকেশনও কিন্তু এই জিনিসটা এত গোল পাকিয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা। স্পেস দিচ্ছি না, মানে এবং ইগোলেস হওয়া। ইগোলেস। ইগোলেস। ইগো, হ্যাঁ, এটা একটা- ওই ইগো কিগো এই কথাটা বলতে পারলে হ্যাঁ। খুব সুবিধা হয়, আধিপত্যবাদ। একদম। কারণ এটা উচিত। আমরা একটা খুব দারুণ আলোচনার মানে সাক্ষী রইলাম যে বিএ নামক যে ইনস্টিটিউশন, যেটা নিয়ে একটা বিতর্কে উস্কে দেওয়ার চেষ্টা হয়েছে, সেটা রাতারাতি যে পাল্টে যাবে সেটা নয়, আবার সেটা যে কোনোদিনই পাল্টাবে না এটাও নয়। এটা এখানে যারা রয়েছেন তাদের বহুমূল্য মতামত থেকে এই বিষয়টা আমরা কিছুটা উপলব্ধি করলাম। আজ আমরা এখানে শেষ করব। আগামী দিনে এই বিএ নামক ইনস্টিটিউশন নিয়ে আমরা আরেকটি পর্বে এই যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমোদরিয়া নিউজ আপনাদের সঙ্গে আছে, আপনারা আমাদের সঙ্গে। নমস্কার। নমস্কার। যেখানে শাড়ি আপনাকে খুঁজে নেয়, আবিরা, শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পাশে, তিলক রোডে। এবার পুজো স্পেশাল কার্নি সিল্ক, টিস্যু কাঞ্জিভারম, টিস্যু সিল্ক আর তসর জামদানি। আবিরা, শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পাশে, তিলক রোডে। এই শাড়ি আপনাকে পছন্দ করে, কারণ আপনি স্টাইলিশ ও আত্মবিশ্বাসী। আবিরা, শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পাশে, তিলক রোডে। স্টাইল, সংস্কৃতি ও পরম্পরা মানে আবিরা, শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পাশে, তিলক রোডে। আমদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।